সবাইকে আজকের এই এক্সপ্লেইনারে অনেক অনেক স্বাগত। আচ্ছা, যুক্তিবিদ্যার ষষ্ঠ অধ্যায় নামটা শুনলেই কিন্তু অনেকের মনে একটু ভয় কাজ করে, তাই না? মনে হয় বাপরে বাপ, কত কঠিন সব নিয়ম। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই আলোচনায় আমরা এই অধ্যায়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় মানে প্রতিবর্তন বা অবভার্জনকে এতটা সহজ করে ফেলব যে ব্যাপারগুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে যুক্তিবিদ্যার এই জটটা আজ খুলেই ফেলি। ঠিক আছে, একটু এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কী কভার করতে যাচ্ছি। প্রথমে আমরা জানব অনুমানের ভিত্তি নিয়ে, এরপর আসবে অবরোহ এবং অমাধ্যম অনুমান। তারপর আমরা ঢুকব আমাদের মূল টপিকে, প্রতিবর্তনের ধারণা আর এর নিয়মাবলী। আর একদম শেষে থাকবে দারুণ একটা যুক্তিবাক্য রূপান্তর ছক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, অনুমানের ভিত্তি। একটা সুগঠিত অনুমান বলতে আসলে কি বোঝায়? এটা কি শুধুই অন্ধকারে ঢিল ছোড়া, নাকি এর পেছনে একদম সলিড কোনো কাঠামো আছে? চলুন একটু ভেবে দেখি। দেখুন, অনুমান বা ইনফারেন্স ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা মানসিক প্রক্রিয়া। মানে সোজা কথায় বলতে গেলে আমাদের জানা কোনো তথ্যের ওপর ভিত্তি করে অজানা কোনো সত্যকে খুঁজে বের করার যে ব্রেনস্টর্মিং যাত্রা, সেটাকেই আমরা অনুমান বলি। ওই যে জানা তথ্যগুলো এখানে ঠিক একটা ব্রিজের মতো কাজ করে, যা আমাদের একদম নির্ভুলভাবে নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? এখন এই অনুমানকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো আরোহ বা ইন্ডাকটিভ ইনফারেন্স, যেখানে আমরা কম থেকে বেশির দিকে যাই, মানে ছোট ছোট বিশেষ তথ্য থেকে একটা বড় সার্বিক সিদ্ধান্তে পৌঁছাই। আর দ্বিতীয়টা হলো অবরোহ বা ডিডাকটিভ ইনফারেন্স, যেটা ঠিক এর উল্টো। এখানে আমরা বেশি থেকে কমের দিকে আসি, বৃহত্তর কোনো সত্য থেকে ফিল্টার করে করে নির্দিষ্ট বা বিশেষ সিদ্ধান্তে আসার এই যে ফিল্টারিং প্রক্রিয়া, এটাই কিন্তু আমাদের আজকের এই বিশ্লেষণের মূল ফোকাস। তো যুক্তিবিদ্যার এই ফানেলের আরেকটু গভীরে এবার যাওয়া যাক। পর্ব ২, অবরোহ ও অমাধ্যম অনুমান। এই অবরোহ অনুমান আসলে কিভাবে কাজ করে বা এর কাঠামোটা কেমন, চলুন সেটা এবার একটু খতিয়ে দেখি। এই যে অবরোহ অনুমানের কথা বললাম, এটা আবার দু রকমের হতে পারে, মাধ্যম এবং অমাধ্যম। মাধ্যম অনুমানে কি হয়, একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের একাধিক আশ্রয়বাক্য বা প্রেমিসেস দরকার পড়ে। কিন্তু অমাধ্যম অনুমান এটা অনেক ফাস্ট, অনেক ডিরেক্ট, কারণ এখানে আমরা মাত্র একটা, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র একটা আশ্রয়বাক্যকে মূল ভিত্তি ধরে সরাসরি নতুন একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? সাধারণ গ্রামারে বা ব্যাকরণে আমরা সবসময় পড়ি যে একটা বাক্যের দুটো অংশ থাকে, কিন্তু একটা লজিক্যাল প্রপোজিশন বা যুক্তিবাক্যের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ থাকে তিনটে। প্রথমটি হলো উদ্দেশ্য, মানে যার সম্পর্কে কিছু বলা হয়। এরপর আসে বিধেয়, যা ওই উদ্দেশ্য সম্পর্কে বলা হয়। আর এই দুটোর ঠিক মাঝখানে থাকে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা, সংযোজক বা কপুলা, যেটা এই দুই অংশের মাঝে একটা সলিড সেতুবন্ধন তৈরি করে দেয়। আর এই সবকিছু বুঝতে বুঝতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের আলোচনার একদম হার্ট বা মূল অংশে, পর্ব ৩, প্রতিবর্তনের ধারণা। এই প্রতিবর্তন বা অভার্সন হল যুক্তিবিদ্যার এমন একটা সুনির্দিষ্ট অমাধ্যম অবরোহ রূপান্তর, যেটা জানলে সবাই রীতিমতো অবাক হবেন। আচ্ছা, প্রতিবর্তনের মূল সংজ্ঞাটা একটু মন দিয়ে শোনা যাক। এর আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে এর ভেতরের কাঠামোর মাঝে। এখানে একটা বাক্যের গঠন পুরোপুরি পাল্টে ফেলা হয় ঠিকই, কিন্তু এর পেছনের মূল অর্থ বা সত্যটা সেটা এক চুলো বদলায় না। মানে অর্থ একদম সেম থাকবে, বাক্যের গুণ বা কোয়ালিটির পরিবর্তন হবে, আর বিধেয়র জায়গায় এসে বসবে তার বিরুদ্ধ পদ। শুনতে একটু খটমট লাগছে? দাঁড়ান ক্লিয়ার করে দিচ্ছি। এই যে বললাম বিরুদ্ধ পদ, এটা আসলে কি জিনিস? অনেকেই কিন্তু বিপরীত পদ আর বিরুদ্ধ পদকে গুলিয়ে ফেলেন। যেমন ধরুন, সাদার বিপরীত শব্দ হলো কালো, তাই না? কিন্তু সাদার বিরুদ্ধ পদ কিন্তু কালো নয়, সেটা হলো অসাদা। বিরুদ্ধ পদ বলতে আসলে বোঝায় মূল ধারণাটা বাদে বাকি পুরো শ্রেণীটাকে সরাসরি অস্বীকার করা। আর প্রতিবর্তনের মেকানিক্সটা নিখুঁতভাবে কাজ করার জন্য এই বিরুদ্ধ পদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা একেবারে মাস্ট। তো এখানে সবচেয়ে জরুরি পয়েন্ট হলো একাডেমিক পরিভাষাগুলো একটু মনে রাখা। আমরা যে বাক্যটা দিয়ে যাত্রা শুরু করি, মানে আমাদের মূল আশ্রয় বাক্য, সেটাকে বলা হয় প্রতিবর্তনীয় বা অবভেটেন্ট। আর ওই যে নিয়মের ভেতর দিয়ে গিয়ে শেষে যে পাল্টে যাওয়া চূড়ান্ত ফলাফলটা পাই, সেটাকে বলে প্রতিবর্তিত বা অবভার্স। ব্যাস, এই দুটো টার্ম মনে রাখলেই চলবে। এবার আমরা এমন একটা রুল বুকে ঢুকতে যাচ্ছি যেটা এই বাক্য রূপান্তরের জন্য একেবারে একটা আনব্রেকেবল কোড বা সূত্রের মতো কাজ করে। পর্ব ৪, প্রতিবর্তনের ৪টি নিয়ম। এই ৪টা স্টেপ একবার মাথায় গেঁথে নিলে বাক্য রূপান্তর করাটা একদম জলভাত মনে হবে।
চলুন এই 4টা গোল্ডেন রুলের চেকলিস্টটা একটু একে একে মিলিয়ে নিই। প্রথমত, বাক্যের উদ্দেশ্য পদ একদম সেম টু সেম থাকবে। দ্বিতীয়ত, ওই যে আশ্রয় বাক্যের বিধেয়, তার বিরুদ্ধ পদটাকে এনে সিদ্ধান্তের বিধেয়র হিসেবে বসিয়ে দিতে হবে। তৃতীয়ত, গুণের পরিবর্তন হবে, মানে বাক্যটা যদি হ্যাঁ বাচক থাকে তবে সেটা হয়ে যাবে না বাচক, আর না বাচক থাকলে হবে হ্যাঁ বাচক। আর লাস্ট রুল হলো পরিমাণের কোনোই পরিবর্তন করা যাবে না। পরীক্ষার খাতায় এই টপিকের যে কোনো প্রশ্ন সলভ করার জন্য এটা একটা 100 ভাগ ফুলপ্রুফ চেকলিস্ট। থিওরি তো অনেক হলো, তাই না? এবার এই 4টা নিয়ম বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখার পালা। পর্ব 5, যুক্তিবাক্য রূপান্তর ছক। সাধারণ যুক্তিবাক্যের ওপর এই নিয়মগুলো ফেললে কি চমৎকার ম্যাজিক তৈরি হয়, সেটাই এখন আমরা দেখব। রূপান্তরে যাওয়ার আগে যুক্তিবাক্যের ওই 4টি প্রধান ক্যাটেগরি একটু ঝালিয়ে নেওয়া যাক। এ হল সার্বিক সদর্থক বা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ই হল সার্বিক নর্থক, আই হল বিশেষ সদর্থক, আর ও হল বিশেষ নর্থক বাক্য। রূপান্তর করার সময় এই এক একটা যুক্তিবাক্য কিভাবে আলাদা আলাদা আচরণ করে চলুন সেটাই দেখে নিই। ধরুন একটা এ যুক্তিবাক্যের প্রাথমিক অবস্থা বা বিফোর স্টেজটা হলো এমন: সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল শব্দটা দিয়ে পুরো মানবজাতিকে বোঝানো হচ্ছে, তাই এটা সার্বিক। আর হয় শব্দটা এটাকে একটা সদর্থক বা হ্যাঁবাচক বাক্য হিসেবে দাঁড় করিয়েছে। আর এই দারুণ উদাহরণটা তুলে ধরছে ওই বাক্যটারই রূপান্তরিত অবস্থা বা আফটার স্টেজ। আমরা যখন ওই 4টে নিয়ম অ্যাপ্লাই করলাম, বাক্যটা হয়ে গেল কোনো মানুষ নয় অমর। দেখুন, উদ্দেশ্য মানুষ একই আছে, গুণ হয় থেকে নয় হয়ে গেল, মরণশীলের বিরুদ্ধপদ হিসেবে বসল অমর, আর সার্বিক পরিমাণটা ঠিক আগের মতোই রইল। দেখলেন তো একটা এ যুক্তিবাক্য কতটা নিখুঁতভাবে একটা ই যুক্তিবাক্যে কনভার্ট হয়ে গেল। চলুন আর একটা এক্সাম্পল দিই। এবার ধরুন একটা আই যুক্তিবাক্য মানে বিশেষ সদর্থক বাক্য নিলাম। কিছু মানুষ হয় সৎ। এটা হলো আমাদের শুরুর পয়েন্ট বা প্রতিবর্তনীয় বাক্য। ঠিক নিয়মগুলো ফেলার পরপরই এর সিদ্ধান্তটা কি দাঁড়ালো? কিছু মানুষ নয় অসৎ, মানে এটা এখন সোজাসুজি একটা ও যুক্তিবাক্য হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, বাক্যের স্ট্রাকচার পুরো পাল্টে গেছে, কিন্তু ভেতরের আসল অর্থটা কি একটু বদলেছে? একদম না। যারা সৎ তারা তো আসলেই অসৎ নয়, তাই না? এই যে অর্থটাকে একদম ঠিক রেখে বাক্যটাকে উল্টে দেওয়া, এটাই হলো প্রতিবর্তনের আসল সৌন্দর্য। এতক্ষণ ধরে আমরা যা যা থিওরিটিক্যাল আলোচনা করলাম তার সবকিছুর একটা আল্টিমেট ম্যাট্রিক্স বা চিট শিট হলো এই ছকটা। শুধু এই একটা ছক যদি মাথায় সেট করে নেন, তাহলে সব রূপান্তর একদম চোখের পলকে করে ফেলতে পারবেন। এ বাক্য পাল্টে হবে ই বাক্য পাল্টে হবে এ, আই বাক্য হয়ে যাবে ও, আর ও বাক্য রূপান্তরিত হয়ে হবে আই। এই সিম্পল ট্রিকটা মনে রাখলে পরীক্ষায় আর কোনো ভুলই হবে না, গ্যারান্টি। দেখতে দেখতে আমরা কিন্তু আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার আগে সবার জন্য ছোট্ট একটা ব্রেইন টিজার বা প্রশ্ন রেখে যাচ্ছি। ধরুন আমাদের শুরুর বাক্যটা হলো সকল ছাত্র হয় মেধাবী। তাহলে এতক্ষণ ধরে আমরা প্রতিবর্তনের যে 4টি নিয়ম আর রূপান্তর ছক শিখলাম, সেটা অ্যাপ্লাই করলে এর চূড়ান্ত প্রতিবর্তিত রূপটা ঠিক কী দাঁড়াবে? এই চ্যালেঞ্জটা সলভ করলেই দেখবেন লজিকের এই দারুণ কলাকৌশলটা আপনাদের ব্রেনে একদম চিরস্থায়ী হয়ে গেছে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। শেখার এই দুর্দান্ত যাত্রা এভাবেই চলতে থাকুক।